রাতের নিস্তব্ধতা যখন চারপাশকে গ্রাস করে, তখন অন্ধকার কি কেবলই আলোর অভাব, নাকি সেই অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু যার অস্তিত্ব আমাদের চেনা জগতের বাইরে? বেঙ্গলি স্টোরি স্টেশনে আজ আকাশ গুহের কলমে এক অশরীরী আতঙ্ক, মুখ। বেঙ্গলি স্টোরি স্টেশন আপনার অবসর সময়ের গল্পের সাথী। কিছু ভয়, কিছু রহস্য, কিছু নিছক মজা। আমরা আছি আপনাদের সাথে সর্বক্ষণ। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। চুজ লাইফ, নট স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং। তাহলে শুরু করা যাক। রাতে খেতে বসে অত্যন্ত অন্যমনস্কভাবে পাঁঠার মাংসের ঝোলে রুটিটা ডোবাতে ডোবাতে গম্ভীর মুখে অরুণদা বললেন, আচ্ছা নিখিলেশ, একটা কথা বলো তো, বোবায় ধরা কাকে বলে জানো? আমি খাওয়া থামিয়ে তার মুখের দিকে তাকালাম। ভদ্রলোককে বিগত দুদিন ধরে বেশ অন্যমনস্ক দেখাচ্ছে, তা আগেই লক্ষ্য করেছি। এখন এমন সময় এমন একটা অপ্রাসঙ্গিক প্রশ্নে বেশ অবাকই হলাম। একটু অপ্রস্তুত হয়ে বললাম, বোবায় ধরা মানে? ও হ্যাঁ, শুনেছি। ওই স্লিপ প্যারালাইসিসের কথা বলছেন তো? আরে আমার বাবারই তো হতো। ঘুমের ঘোরে কীরকম যেন করতেন। ছোটবেলায় বহুবার দেখেছি তাকে অমনটা হতে। কিন্তু কেন বলুন তো? মানে হঠাৎ জানতে চাইছেন যে? একটা কথা তোমায় বলবো বলবো করছিলাম, কিন্তু পিছিয়ে আসছিলাম বারবার। ভাবছিলাম হয়তো আমারই মনের ভুল। ভদ্রলোক কেমন যেন উদাস হয়ে যান কথাগুলো বলতে বলতে। আমি এবার সোজা হয়ে বসে ভদ্রলোকের চোখের দিকে তাকালাম। অরুণদা, কি কথা? একটু খুলে বলুন না, কি ব্যাপার? দেখলাম আমার কথা শুনে তার মুখে কতগুলো চিন্তার, বিস্ময়ের এবং আতঙ্কের রেখা ফুটে উঠছে একসাথে। আমার কথায় মনে হয় তিনি একটু ভরসা পেলেন। মুখে থাকা রুটির টুকরোটা চিবিয়ে একটু জল খেয়ে সুস্থির হলেন, যেন ভেতরে ভেতরে নিজেকে গুছিয়ে নিচ্ছেন। তারপর খুব আস্তে আস্তে বললেন, জানো নিখিলেশ, বিগত 3 দিন ধরে আমাকে রোজ রাতে বোবায় ধরছে। পরপর 3 দিন। ওহো, আচ্ছা, আপনারও স্লিপ প্যারালাইসিস আছে বুঝি? প্রশ্নটা করলাম এত সহজভাবে, কিন্তু এই রোজ রাতে আর বিগত 3 দিন ধরে এই কথাগুলোর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। যার এসব আছে তার তো মাঝে মধ্যেই হওয়ার কথা। খটকাটা মনে থেকে গেল, তাই জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইলাম অরুণদার মুখের দিকে। না, কোনো কালে নয়। আমার কেন? আমার 3 পুরুষে এসব কারো ছিল না, কিন্তু কিন্তু এখানে এসে হয়েছে। মানে আমার হচ্ছে রোজ রাতে ঘুমের ঘোরে। সময়টা ঠিক আমি বুঝতে পারি না, কিন্তু আন্দাজ ওই 2-3টে না। জানো তো, বুকের উপর একটা অসহ্য চাপ, আর তারপরেই সারা শরীর ঘেমে হাত পা নাড়াতে আমি পারি না। আরও কত কি, ঘুমের ঘরে সব ভালো করে মনেও থাকে না। কিন্তু সত্যি বলছি নিখিলেশ, এসব নেহাত দুঃস্বপ্ন বা ওই জাতীয় কিছু নয়। এখানে এসে মানে মানে কি বলছেন আপনি? আপনি নিশ্চিত যে আপনার এখানে এসেই এই রোগটা হয়েছে? 100%। বাড়িতে কোনোদিন এই অভিজ্ঞতা আমার হয়নি, কোনোদিন না। একথা আমি হলফ করে বলতে পারি। রাখহরির হাতের অপূর্ব নরম তুলতুলে পাঁঠার মাংসের ঝোলের সঙ্গে নরম রুটি খাওয়া আমার মাথায় উঠল। স্লিপ প্যারালাইসিস এইভাবে হয় নাকি? এ কি নিউমোনিয়া নাকি ডায়রিয়া, যে নতুন জায়গায় এসে হঠাৎ করে শরীরে বাসা বাঁধবে?
যদিও চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আমি এত বেশি গভীরে কিছু জানি না, তবুও উদাস দৃষ্টিতে ডাইনিং টেবিলের পাশের খোলা জানালা দিয়ে বাইরে বৃষ্টির ঠান্ডা হাওয়ায় মাথা দোলাতে থাকা গাছগুলোর দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে রুটি চিবোতে লাগলাম। রাখহরি রান্নাঘরে বাসনকোসন মাজছে। সে আমাদের চাপা কথাবার্তা শুনতে পাচ্ছে না বোধহয়। ভেতর থেকে টুংটাং আওয়াজ পাওয়া যাচ্ছে। অরুণদার দিকে তাকালাম, মুখ নামিয়ে খাচ্ছেন। আচ্ছা, এই বোবায় ধরা তো একটা ভয়ঙ্কর রোগ। সত্যি কি এখানে এসে উনি বাঁধিয়েছেন রোগটা? হতেও তো পারে, হয়তো সত্যি এখানে এসেই, এখানে অর্থাৎ এই বামন চকে এসে। উত্তরবঙ্গে এই ছোট্ট গ্রামটায় আমাদের অর্থাৎ আমার এবং অরুণদার আগমন অফিসের বিশেষ কাজই। খোলসা করে বলতে গেলে ল্যান্ড সার্ভের কাজ। আমরা কলিগ নই। অরুণদা আমাদেরই ডিপার্টমেন্টের সিনিয়র ইঞ্জিনিয়ার। বয়স এবং অভিজ্ঞতায় আমার চেয়ে অনেক বড়। কোম্পানি এখানে একটা টি ফ্যাক্টরি খুলতে চায়। সাইট এই গ্রাম থেকে বেশি দূরে নয়, হাঁটা পথেও যাওয়া যায়, আর আলস্য করলে ভ্যানে করেও। 10 দিনের সময় এবং সব ইকুইপমেন্ট হাতে করে আমরা দিন 5 হলেও এখানে এসেছি। সদর শহর এখান থেকে খুব বেশি দূরে নয়। এই গ্রামের প্রান্তে একটা ছোট অথচ সাজানো গোছানো ছিমছাম একটা একতলা বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। এটা আসলে একটা হোমস্টে। বর্ষাকালে টুরিস্টরা আসে এই দিকটায়। তার কারণ এই গ্রামের কিছু দূর দিয়েই বয়ে গিয়েছে মূর্তি নদী। চারদিক জঙ্গলে ঘেরা, বেশ মনোরম প্রাকৃতিক সৌন্দর্য গ্রামটার। বাড়ির ছাদে দাঁড়ালে দূরে আবছা পাহাড় দেখা যায়। এই যে আমাদের জন্য এত সুস্বাদু মাংস রান্না করেছে যে লোকটি, তার নাম রাখহরি বর্মন। ইনি এখানকার কেয়ারটেকার। বাড়ির মালিক থাকেন শিলিগুড়িতে। বাড়িটা একটু জঙ্গল ঘেঁষা, ফলে শহরের হইহট্টগোল থেকে পরিবেশটা বেশ নিরিবিলি। বাড়িটাও বেশ বড়, প্রশস্ত দুটো ঘর। একটা আমি দখল করেছি এবং অন্যটা অরুণদা। রান্না এবং টুকটাক 5 মাস খাটার জন্য একাই রাখহরি যথেষ্ট। একসাথে একটা পার্টিকেই ভাড়া দেয়া হয় এই বাড়ি। তাই বর্তমানে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই। 5টা দিন বেশ ভালোই কাটলো আমাদের। জীবনযাত্রা অনেক মন্থর হয়ে এসেছে। কানে অনাবিল শান্তি। শহরে মানুষদের এই হাওয়ায় গ্রামে এলে নতুন করে বাঁচতে শেখে তারা। বুক ভরে টেনে নেয় নির্মল অক্সিজেন। আর এখানে গাছের সেই অর্থে অভাব নেই। চারিদিকে সবুজ, আর দূরে 3-4টে করে ঘরবাড়ি। ছোট্ট একটা গ্রাম বামনচক। আমাদের বাড়ির ঠিক পেছনের থেকেই একটা জঙ্গল শুরু হয়েছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে একদিন গিয়েছিলাম মূর্তি নদীর ধারে। সারাটা দিন বসে থাকা যায় এমনই সুন্দর পরিবেশ। আমরা রোজ সকালে ব্রেকফাস্ট করেই কখনো হেঁটে বা ভ্যানে সাইটে যাই। অরুণদা যন্ত্রপাতি রিডিংয়ের কাজটা সামলান, আর আমি তাকে সাহায্য করি। আমার কাজটা সারাদিন পর ফিরে এসে রাতে খাওয়া দাওয়া করে গভীর রাত অবধি ল্যাপটপ নিয়ে বসে নকশা টকশা আঁকতে হয়। কোম্পানিকে রিপোর্ট জমা করতে হয় সারাদিনের কাগজপত্র বুঝিয়ে। ব্যাস, এই হলো কাজ। আবার কখনো কখনো গোটা একটা রাত কাবার হয়ে গিয়েছে এই 5 দিনের মধ্যে ল্যাপটপটা নিয়ে বসে। বিকেলে অরুণদা বাড়ির লাগোয়া বিশাল গাছগুলির মধ্যে দিয়ে পায়চারি করেন, আর আমিও একটু গ্রামটার এদিক ওদিক ঘুরে দেখি। ফিরে এসে নিজের ঘরের ব্যালকনিতে রাখহরির বানানো কড়া কফি নিয়ে বসে থাকতে থাকতে সামনের জঙ্গলটার দিকে চেয়ে থাকি মাঝে মধ্যে। জঙ্গলটা তেমন ঘন না হলেও রাত নামলে কেমন যেন ছমছমে হয়ে যায়। এমনকি একটা ঝিঝি পোকাও ডাকে না। এবং একটা আশ্চর্য ব্যাপার হলো এই যে বিকেলের পর থেকে ওই জঙ্গলের দিকটা থেকে একটা একটা গা গোলানো বুনো ফুলের মতো গন্ধ ভেসে আসে। রাত বাড়লে তীব্রতর হয়ে ওঠে গন্ধটা। মাথা ভার হয়ে আসে। দ্বিতীয় দিনেই পেয়েছিলাম গন্ধটা। রাখহরিকে জিজ্ঞেস করতে সে
কেমন যেন বড় বড় চোখ করে তাকিয়েছিল। দাদাবাবু, আপনারা গন্ধ পেয়েছেন? অরুণদা পেয়েছে কিনা বলতে পারবো না, তবে আমি পেয়েছি। কিসের গন্ধ ওটা? রাখহরি কিছু একটা বলবে বলবে করেও এড়িয়ে গিয়েছিল সেদিন, বুঝতে পারিনি। আমতা আমতা করতে শুরু করেছিল সে। মানে তেমন কিছু না বাবু, ওই জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, ওই বর্ষাকালে একটা জংলা ফুল হয় ওই গাছে, সেটারই গন্ধ। বেশিক্ষণ শুকলে মাথা ঝিমঝিম করে, নেশা লেগে যায় না, মানে তবে খারাপ কিছু না। এই বলে তাড়াহুড়ো করে রাখহরি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল, যেন কিছু একটা বলতে চায় না। আমিও আর বেশি ঘাঁটাইনি। সামান্য একটা বুনো ফুলের গন্ধ নিয়ে মানুষকে কত উত্তপ্ত করা যায়। তাছাড়াও গন্ধটা সত্যিই মাথায় ঝিমঝিমে ভাব ধরিয়ে দেয়। তাই বাধ্য হয়ে 7টার পর জানালাটা বন্ধ করে দিই রোজ। কে জানে অরুণদা গন্ধটা পেয়েছে কিনা। জিজ্ঞেস করব করেও জিজ্ঞাসা করিনি। এমন কিছু গুরুতর ব্যাপার নয় তো এটা। তবে এইসবের চেয়ে ঢের আশ্চর্যের বিষয় হলো অরুণদার দিন তিনেক ধরে এমন গম্ভীর আচরণটা। ভদ্রলোক খুবই দিলখোলা প্রকৃতির মানুষ। বয়সে বড় হলেও তার মধ্যে একটা বন্ধুসুলভ স্নেহ কাজ করে আমার জন্য। সবসময় হাসি খুশি এহেন মানুষটিকে গত 3 দিন ধরে বেশ অপ্রতিভ দেখাচ্ছে এবং কিছুটা আত্মবিস্মৃত। তিনি সবসময় যেন মুচড়ে রয়েছেন কোনো কারণে। কারণটা যে কি তা বুঝতে পারিনি এতদিন। জিজ্ঞাসাও করতে পারিনি পাশে তিনি যদি কিছু মনে করেন। এই কৌতূহলের নিরসন যে অরুণবাবু স্বয়ং করবেন এবং আজই রাতে ডাইনিং টেবিলে বসে, এটা আমার আশার বাইরে ছিল। ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম তিনি বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত এবং খানিকটা আতঙ্কিত। অনেকক্ষণ বাইরে চুপচাপ তাকিয়ে থাকার পর মুখ ঘুরিয়ে তাকালাম অরুণদার দিকে। আমি তাকে আশ্বস্ত করার জন্য বললাম, ঠিক কি হচ্ছে বলুন তো আপনার সঙ্গে? দেখুন, আপনি চাইলে আমাকে সব বলতে পারেন। আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে কদিন। আমি এসবের তেমন ভালো করে কিছু না বুঝলেও অন্তত আমাকে বললে আপনার খানিকটা স্বস্তি হবে। অরুণদা এবার আমার মুখের দিকে তাকালেন। গোটা বাড়িটায় আলো বেশ কম। লো ভোল্টেজের হলুদ বাতি জ্বলে ঘরের সর্বত্র, এমনকি শোয়ার ঘর দুটোতেও। ডাইনিং রুমটা আধো অন্ধকার হয়ে রয়েছে। সেই আধো আলোতেই কিনা বলতে পারবো না, অরুণদার চোখের দিকে তাকিয়ে তার দৃষ্টি আমার কেমন শূন্য মনে হলো। বিশ্বাস করো আর নাই করো, এসব এখানে এসেই শুরু হয়েছে। আমরা এখানে এসেছি গত শুক্রবারে, তাই তো? প্রথম 2 দিন বেশ কাটলো, যেন সব ঠিকঠাক ছিল। বরং কলকাতার হইচই থেকে বেরিয়ে এখানে নিরিবিলিতে বেশ ভালোই লাগছিল। শরীরটাও চাঙ্গা মনে হচ্ছিল বেশ। সমস্যাটা শুরু হলো গত রবিবার রাত থেকে। একটা কথা বলে রাখি, ওই দিন বিকেলে আমি রোজকার মতো আমাদের এই বাড়ির লাগোয়া জঙ্গলটা একটু ইভিনিং ওয়াক করতে গিয়েছিলাম। স্মৃতি বিভ্রম আমার হয় না নিখিলেশ, কিন্তু বিশ্বাস করো, গিয়েছি তা পরিষ্কার মনে আছে। কিন্তু সেখানে গিয়ে কি করলাম, কতক্ষণ ছিলাম, কিভাবে এখানে আবার ফিরে এলাম, তা কিছুতেই মনে করতে পারছি না। কিন্তু রাত অবধি মাথাটা ভার হয়েছিল, এটুকু স্পষ্ট মনে আছে। অরুণদা খানিক মাংস ছিঁড়ে মুখে নিয়ে চিবোতে চিবোতে বললেন, এবার আসি আসল ঘটনায়। আগেই বলেছি সময়টা আমার ঠিক খেয়াল থাকে না। সেদিন গভীর রাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। জানো নিখিলেশ, আমার সাথে ওই সময়টুকু যা যা ঘটে তা হয়তো অবচেতন মনেই ঘটে। কিন্তু আশ্চর্যের কথা কি জানো, ওই সময়টুকু কেটে যাওয়ার পর ঘুমটাও ভেঙে যায় এবং পুরো ব্যাপারটা বড় আসল বলে মনে হয়। দুঃস্বপ্ন বলেও ভাবতে পারি না, যেন সত্যিই ঘটনাটা ঘটেছে আমার সাথে এই মাত্র। এই সময়টায় বড় অসহায় লাগে। কাউকে ডাকতে পারি না, চুপচাপ নিঃসাড় হয়ে পড়ে থাকে বিছানায়।
কথা বলার চেষ্টা করি, মুখ থেকে কোনো শব্দও বের হয় না। তারপর কেমন যেন একটা অজানা ভয় আমাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে নিখিলেশ। হ্যাঁ, ওভাবে থাকিও না। ভয়, সেই অনুভূতিটার নাম একমাত্র ভয়। অরুণদার মুখের অভিব্যক্তি দেখে আমার আমার কেমন যেন করুণা হলো। হঠাৎ করে বাবার মুখটা মনে পড়ে গেল। আমার বাবারও এমন স্লিপ প্যারালাইসিসের মতো হতো। ঘুমের ঘোরে মাঝে মধ্যেই অদ্ভুত সব শব্দ করে ঘুমাতেন। আমি ভয়ে বাবার কাছে ঘুমাতাম না। মাকে দেখতাম মাঝে মধ্যেই অনেক রাতে উঠে বাবাকে ধাক্কা মেরে জাগিয়ে দিচ্ছেন। তারপর বাবা উঠে ধাতস্থ হতে অনেকটা সময় লেগে যেত। জল খেতেন ঢক ঢক করে। জাগিয়ে দিলে নাকি ব্যাপারটা ঠিক হয়ে যায়, না হলে নাকি ওই অবস্থায় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও থাকে। অরুণদা বিপদনিক, তার অবস্থা ভেবে আমার সত্যিই খারাপ লাগলো। আমার বাবার পাশে না হয় আমার মা থাকতেন ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য, কিন্তু অরুণদা অরুণদা তো একা একা ঘুমন। এখানেও এবং বাড়িতে ফিরে গেলেও গড়িয়াহাটের নিজের ফ্ল্যাটেও একাই ঘুমাবেন। তার কথা যদি সত্যি হয়, অর্থাৎ তিনি যদি এখানে এসেই বিশেষ রোগটি বাঁধিয়েও থাকেন, তাহলে এ তো বড় চিন্তার বিষয়। কোনোদিন রাতে যদি কিছু হয়ে যায়। অরুণদার ডাকে আমার হুঁশ ফিরল। কি ভাবছো নিখিলেশ? অন্যমনস্ক মনে হচ্ছে। না না, কিছু না অরুণদা, আপনি বলুন, আমি শুনছি। আচ্ছা, তা আপনি সেদিন বাগান থেকে ফিরলেন, তারপর কি হয়েছিল? তো সেদিন রাতে ঘুমটা ভেঙে যাওয়ার পর মনে হলো আমার হাত পা যেন কেউ খাটের সঙ্গে বেঁধে রেখেছে। আমি চাইলেও নড়াতে পারছি না। অসহ্য রকমের গরম লাগছিল। বুঝতে পারছিলাম ঘামে বিছানা ভিজে গেছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। খুব তেষ্টা পেয়ে গেছিল। হাতের সামনে জল থাকলে খুব ভালো হতো, কিন্তু তুমি তো দেখেছো আমার খাটের থেকে টেবিলটা বেশ খানিকটা দূরে। মুখ দিয়ে শব্দ বের করতে চাইলাম, গোয়ানি ছাড়া আর কিছুই বের হলো না। ঠিক বোবার মতো বুকের উপরে একটা অসহ্য চাপ টের পাচ্ছিলাম। এইটা সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা নিখিলেশ, বুঝলে? ও বাবা, পাগলের মতো ছটফট করছিলাম। এই বর্ষার রাতেও ঘেমে স্নান করে যাচ্ছিলাম। বিছানার চাদরটা আঁকড়ে ধরছিলাম, কিন্তু তবু গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। এতক্ষণ অবধি আমার চোখ আধ বোঝা হয়েছিল। হঠাৎ করে চোখ পড়ল ঠিক নাক বরাবর। এটুকু আমার স্পষ্ট মনে আছে নিখিলেশ। মনে হলো ঠিক যেন আমার বুকের উপর হাঁটু গেড়ে কি যেন একটা বসে রয়েছে। অদ্ভুত রকমের ঢ্যাঙা কালো একটা শরীর। মানুষের হাত পা এত সরু হয় আমার জানা ছিল না। তাকে পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিন্তু কিন্তু আমার মনে হলো তার চোখ দুটো যেন অন্ধকারে জল করছে বিড়ালের মতো, আর তার চোখের দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। সরু হাত দুটো শূন্যে লগলগ করছে। সে যেন এখনই আমার টুটিটা চেপে ধরবে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, জানো, সে এক মারাত্মক অসহায়তা। 1 মিনিটেরও কম সময় স্থায়ী হলো সম্পূর্ণ ঘটনাটা। কিন্তু তুমি বিশ্বাস করবে না, ওই অতি অল্প কয়েকটা মুহূর্ত আমার কাছে যেন একটা বছর মনে হয়েছিল। তারপরে কয়েক মিনিট একটা আড়ষ্টতার মধ্যে দিয়ে কেটে গেল আস্তে আস্তে। তারপর আমার পূর্ণ চেতনা ফিরে আসছিল, জানো। চোখের ঝাপসা ভাবটা কমে আসছিল। ধীরে ধীরে সমস্ত শরীরটাই আমি নাড়াতে পারছিলাম, কেবল গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মিনিট খানেকের ব্যাপার। তারপর আবার সব ঠিকঠাক। আমি আবার স্বাভাবিকভাবেই কথা বলতে পারলাম। নিজের মনেই কথা বলতে গিয়ে বুঝলাম গলাটা কেমন যেন বসে গিয়েছে। ঠিক কেউ গলা টিপে ধরে রাখলে ভোকাল কর্ড যেমন বেশ অনেকক্ষণ কাজ করে না, ঠিক তেমন দুবার কেশে
গলাটা পরিষ্কার করতে চেষ্টা করলাম। বুকের ব্যথাটাও আর নেই, কিন্তু যেটা আর হয়ে গেল সেটা হলো আদৌ ঘুম। তার জেরে আর ঘুমই হলো না সেই রাত্রে, এবং ওটা ছিল সূত্রপাত। তারপর এই 3 দিন ধরে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। যখনই ঘুমের মধ্যে তলিয়ে গিয়েছি, ঘুম ভেঙেছে ওই মূর্তিমান আতঙ্কের হাতছানিতে। প্রতিদিনই একই ঘটনা। ঘুমোতে গেলেই ওই ব্যাপারটার সম্মুখীন হওয়ার ভয়ে রোজ আলো জেলে শুয়েছি। যদিও আলোতে আমার ঘুম হয় না, কিন্তু প্রতি রাতেই আমি ঘুমিয়ে পড়েছি, এবং রোজ ওই বীভৎস মূর্তি আমার ঘুমের মধ্যে যেন। বলতে বলতে শিউরে ওঠেন প্রবীণ ভদ্রলোক, দুহাতে চোখ ঢেকে ফেলেন। খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি এতক্ষণ ভ্রু কুঁচকে শুনে যাচ্ছিলাম তার প্রত্যেকটি কথা। ভদ্রলোককে দেখে মায়া হলো আমার। তিনি যে এক বর্ণ বাড়িয়ে বলেননি তা তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে। ছোটবেলায় বাবা যখন ঘুম ভেঙে এমন গোঙাতেন, আমি বড় বড় চোখ করে দেখতাম। তখন আমার মা ভয় কাটানোর জন্য বলতেন, ভয় পাস নে খোকা, কিচ্ছু না, কিচ্ছু হয়নি। তোর বাবাকে বোবায় ধরেছিল। যা এখন গিয়ে শুয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, যা। পরে বড় হয়ে এই স্লিপ প্যারালাইসিসের কথা জেনেছি। তবে রোগী এত কিছু ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয় তা সত্যিই জানতাম না। বুকের উপর কেউ বসে, উফ, সাংঘাতিক। থম মেরে বসে রইলাম খানিকক্ষণ। হাতে মাংসের ঝোল শুকিয়ে যাচ্ছে। কি বলবো, কি বললে ভদ্রলোক শান্তি পাবেন, স্বস্তি পাবেন, আমি জানি না। অরুণদাই আবার মুখ খোলেন। দেখো নিখিলেশ, আর তুমি হয়তো ভাবছো এই বোবায় ধরা ব্যাপারটা এ আর এমন কি, এ তো অনেকের সাথেই হয়। ভাবতেই পারো হঠাৎ করে আজ রাতে খেতে বসে তোমার কথা বলছি। ব্যাপারটা অস্বাভাবিক কিছু নয়, তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা দুভাবে অন্যরকম। প্রথমত, এই এখানে এসে অকস্মাৎ ঘটনাটা ঘটা, এবং দ্বিতীয়ত এই ঘটনা দীর্ঘস্থায়ী রেশ এবং বাস্তব বলে প্রতীয়মান হওয়া। আমি শুনেছি যাদের স্লিপ প্যারালাইসিস আছে তারা ঘুম ভেঙে যাওয়ার পর বুঝতে পারে যে দৃশ্য তারা দেখেছে তা বাস্তব নয়, একটা ওই ফেজ মাত্র। কিন্তু আমার ক্ষেত্রে তা হচ্ছে না নিখিলেশ। মনে হচ্ছে যেন যেন ওই সময়টুকুতে আমি সশরীরে সচেতন বর্তমান, যেন আমি ওই সময়টুকুতে ঘুমিয়ে নেই। আমি চর্মচোখে দেখছি ওই বীভৎস অবয়ব আমার বুকের উপর বসে আমার গলা টিপে মারতে চাইছে। ওই সময় আমি ঘুমিয়ে থাকি না নিখিলেশ, বিশ্বাস করো, সত্যি বলছি। সজ্ঞানে নিজের চোখে সব আমি দেখতে পাই, শুধু প্রকাশ করার ক্ষমতা আমার থাকে না। অরুণদা উত্তেজনায় কেঁপে উঠছেন মাঝে মধ্যে। ভদ্রলোক যেভাবে ঘামছেন তাতে আমার কপালে বেশ খানিকটা চিন্তার ভাঁজ পড়ল। আমি পরিবেশটা হালকা করার জন্য তাকে বৃথা আশ্বাস দিলাম। অরুণদা, দেখুন, ও হয়তো এমন কিছুই নয়। আপনার হয়তো একটু বেশি পরিমাণে হচ্ছে ব্যাপারটা। আসলে নতুন জায়গা তো, শরীরে হয়তো কোনো অসুবিধা হচ্ছে মানিয়ে নিতে, কিংবা ঠিকমতো ঘুম হচ্ছে না। আচ্ছা অরুণদা, আপনি রাতে কটা নাগাদ ঘুমোতে যান? বিজ্ঞ ডাক্তারের মতো প্রশ্ন করা হয়ে গেল। তবুও অরুণদা উত্তরটা শান্তভাবেই দিলেন। এই ধরো 10:30। বাড়িতেও এই টাইমে ঘুমোতে আমি যাই। বোঝই তো, বয়স হচ্ছে, এখন ঘুমের টাইমটা অন্তত ফিক্সড না করলে হয় না। আর এই ঘটনাটা আপনার সঙ্গে কখন হয়? তাও ধরুন আন্দাজ। আমি ঠিক বলতে পারবো না, তবে ওই ধরো 2 থেকে 3টের মধ্যে। আপনি এ নিয়ে এত ভাববেন না অরুণদা। কলকাতা চলুন, আমি নিজে একদিন আপনাকে নিয়ে নামকরা একজন সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে নিয়ে। শেষ করতে পারলাম না কথাটা। শুনেই অরুণদা কেমন অদ্ভুতভাবে তাকালেন। তার চোখের দৃষ্টি যেন বলতে চাইল, তুমি কি আমাকে পাগল ভেবেছ নিখিলেশ? আর বলতে পারলাম না। আর কি বা বলবো,
কতই বা শিশুদের মতো প্রবোধ দেব এই অসহায় প্রবীণকে? তার মুখের দিকে তাকিয়ে স্পষ্টই বুঝতে পারছি তিনি যে মানসিক পীড়নের মধ্যে দিয়ে যাচ্ছেন তা আমার বা অন্য কোনো মানুষের পক্ষে বাইরে থেকে অনুভব করা অসম্ভব। দুজনেরই খাওয়া হয়ে গিয়েছিল। রাখহরি রান্নাঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, খাওয়া হয়ে গিয়েছে দাদাবাবু, আমি বাসন তুলে নেব? আমি সম্মতি জানিয়ে উঠে পড়লাম। বেসিনের দিকে এগিয়ে গিয়ে হাতটা ধুয়ে নিলাম দুজনেই। হাতটা মুছে অরুণদা আমার কাঁধে একটা হাত রাখলেন, মুখে তার বিষণ্ণ একটা হাসি লেগে। শোনো নিখিলেশ, বয়সে তুমি আমার ছেলের মতো। তোমাকে তো আমি সবটাই নির্দ্বিধায় বললাম, তাই একটা অনুরোধ করব, রাখবে? আরে অনুরোধ কি বলছেন, আদেশ করুন। এই সময় আপনার সামান্যতম উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব আমি। বলুন বলুন, কি করতে পারি আপনার জন্য? অরুণবাবুর মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠল কিছুক্ষণের জন্য। ডাইনিং রুমটা পার হয়ে ঘরের দিকে আমাকে নিয়ে হাঁটতে থাকেন তিনি। দেখো, আমার যখন এমনটা হয় তখন নিজেকে বড় অসহায় মনে হয়। মনে হয় চিৎকার করে কাউকে ডাকি, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তাই যদি তুমি কিছু মনে না করো, তুমি আজ থেকে বাকি কটা দিন আমার ঘরে শুতে পারবে? দুটো বিছানা তো আছেই। নিশ্চয়ই থাকবো, আপনি ঘরে যান, আমি আমার কাজের জিনিসপত্র নিয়ে এখনই আসছি। ভদ্রলোককে প্রসন্ন দেখালো, কপাল থেকে চিন্তার রেখাগুলো দূর হয়ে গেল তার। বহুক্ষণ বাদে মুখে ফুটে উঠল হাসি। দেখো নিখিলেশ, তোমার কাছে কোনো সংকোচ না করেই বলছি, এখন রাতে ঘুমোতে গেলেই আমাকে একটা আতঙ্ক চেপে ধরে। তুমি থাকলে আমি একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আর তো কটা দিন মাত্র। আপনি কিছু চিন্তা করবেন না, আমি এমনি অনেক রাত অবধি জেগে থাকি। আমার আপনার ঘরে থাকতে কোনো অসুবিধাই হবে না। আপনার যদি কোনো অসুবিধা হয়, ওই গোঙানির শব্দরব্দ পেলে আমি আপনাকে জাগিয়ে দেবো। ভদ্রলোক একটা কৃতজ্ঞতার হাসি হেসে নিজের ঘরে চলে গেলেন। আমি নিজের ঘরে ফিরে এলাম। কিছুক্ষণের মধ্যেই ল্যাপটপ আর কাগজপত্র নিয়ে তার ঘরে চলে এলাম। অরুণদার ঘরে ঢুকতেই প্রথম যে জিনিসটা আমায় ধাক্কা দিল তা হলো সেই বুনো ফুলের গন্ধটা। হ্যাঁ, যে গন্ধটা আমি ব্যালকনিতে সন্ধ্যের পর কিংবা জানলা খোলা থাকলে নিজের ঘরের মধ্যে অনুভব করতে পারতাম, সেই গন্ধটা। যে গন্ধটার কথা আমি রাখহরিকে জিজ্ঞেস করেছিলাম, সেই গন্ধটা নিজের ঘরে জানালাটা সন্ধে হলে বন্ধ করে দিই বলে আমার ঘরে প্রবেশ করতে পারে না, কিন্তু অরুণদার ঘরে ঢুকতেই সেই গন্ধ যেন আমার মুখে চোখে ঝাপটা মেরে গেল। দুটো খাট এই ঘরে, একটা ঘরের কোণে জানালার কাছে, সেখানে অরুণবাবু শোবেন। অপরটা বিপরীত দিকের দরজার কাছে, ওটা এতদিন ফাঁকাই ছিল, আজকে রাতে আমার কাজে লাগবে। অরুণবাবুর খাটের কাছে জানালাটা খোলা। আজকে সন্ধেবেলায় ভালোই বৃষ্টি হয়েছে, জোলো হাওয়া ঘরে ঢুকছে ফিনফিন করে, আর সেই সঙ্গে সেই বাতাসে ভর করে সেই বুনো ফুলের গন্ধ ঘরটাকে মাতিয়ে রেখেছে। আবার না কুঁচু করে কি শুঁকছো নিখিলেশ? না না, কিছু না অরুণদা, তেমন কিছু না। আচ্ছা, আপনি এত কড়া গন্ধের মধ্যে ঘুমুন কি করে বলুন তো? গন্ধ? কিসের গন্ধ? ও মা, আপনি গন্ধটা পাচ্ছেন না? বুনো ফুলের গন্ধটা? কি বলছো বলো তো? হে নিখিলেশ, মাথাটা কি তোমার খারাপ হয়ে গেছে নাকি? কোথায় গন্ধ? কিসের ফুল? তুমি তো জানো এখানে কেমন ভয়াবহ মশা। সারা সন্ধ্যা থেকে অল আউট জেলে রাখি। রাতে শোয়ার আগে জানালা খুলে একটু ঘরটা ঠান্ডা করে নিই, না হলে একটা গোঁড় ভাব হয়। বেশ ভালোই বুঝলাম অরুণদা এই গন্ধটা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। কিন্তু আমার একই সঙ্গে মনে পড়ল রাখহরির নিষেধাজ্ঞা। এই ফুলের গন্ধ পেলেই জানলা বন্ধ করে দিতে বলেছিল রাখহরি। এই ফুলের গন্ধ নাকি মাথা ভার করে, এই ফুলের গন্ধে নাকি নেশা ধরায়। আমার মাথায় চট করে বিদ্যুতের ঝিলিকের মতো খেলে গেল কথাটা। আরে তাই তো,
নেশা, সেই বুনো ফুলের গন্ধের নেশা। এই নেশাতেই হয়তো অরুণবাবু রাতের বেলায় ভুলভাল দেখেন। আমার ঘরের জানলা বন্ধ থাকে বলে আমার সেরকম কোনো অভিজ্ঞতা হয়নি এখনো অবধি। রাঘহরি বলেছিল রাত বাড়লেই ফুলের সৌরভ বাড়ে। এটা আগে কেন মাথায় আসেনি? অরুণদা জানলা খুলে রেখে ঘুমন বলেই হয়তো এমনটা হয়। হ্যাঁ, এটাই তো, নিজেকেই নিজে পিঠ চাপড়ে দিতে ইচ্ছা করলো। তবে অরুণদাকে এত কিছু খুলে বললাম না, বললে এখন অনেক কিছু খুলে বোঝাতে হবে। ওর বিছানার পাশের জানালাটা বন্ধ করে দিলেই তো ঝামেলা চুকে যায়। আমি অরুণদার খাটের কাছে এগিয়ে গেলাম, পর্দাটা দুহাতে টেনে দিলাম। অরুণদা, আজকে রাত্রে আপনি জানালাটা বন্ধ করে শোবেন। জানালা বন্ধ করলে তো আমার ঘুম আসা মুশকিল। দেখো এক্ষুনি ঘরটা কেমন গুমট হয়ে যায়। আহা, হবে না অরুণদা, এতক্ষণ তো খোলাই ছিল, ঘর যথেষ্ট ঠান্ডা হয়েছে। আর আজ বৃষ্টি হয়েছে ভালো, পাখা চালিয়ে শোবেন ঘরের আলো বন্ধ করে, দেখবেন খুব ভালো ঘুম হবে। আমি আছি তো জেগে, আমার কথা শুনুন প্লিজ। অরুণদা জোড়াজুড়ি করার মানুষ নন, কাঁধ ঝাঁকিয়ে বললেন, ভালো, তাই করা যাক। আমি শুয়ে পড়লুম, বুঝলে? গুড নাইট। তাহলে লাইটটা নিভে দে। গুড নাইট, ঘুমন, আমি জেগে আছি। ঘড়িতে তখন ঠিক রাত 10:30 বাজছে। অরুণবাবু ঘুমোতে গেলেন। আমার কথায় ঘরের আলোটাও নিভিয়ে দিয়েছেন তিনি। আমি ছোট রিডিং ল্যাম্প জেলে কাগজপত্র নিয়ে দ্বিতীয় খাটে উঠে আরাম করে বসে গেলাম। আজ অনেকগুলো গ্রাউন্ড রিপোর্ট তৈরি করে অফিসে পাঠানোর ছিল। ঘাড় গুঁজে কাজ করতে করতে বুঁদ হয়ে গিয়েছিলাম ল্যাপটপের মধ্যে। যখন মাথা তুললাম তখন 3:45 বাজে, প্রায় ভোর ভোর। মাথাটা কেমন দপদপ করছে। মুখ তুলে দেখলাম অরুণদা পরম শান্তিতে নিদ্রা যাচ্ছেন। অর্থাৎ আজকে কোনো রকম অ্যাটাক হয়নি তার। আমার ধারণাটাই ঠিক তাহলে। মুখে প্রসন্ন একটা হাসি খেলে গেল আমার। তাহলে ওসব রোগ ব্যাধি কিছুই নয়, বুনো ফুলের গন্ধের নেশাটাই হলো আসল। প্রকৃতির কত কিছুই আমাদের অজানা। ফুলের গন্ধেও হ্যালুসিনেশন হতে পারে, আমার সেটা জানা ছিল না। ল্যাপটপ বন্ধ করে উঠে পড়লাম, একটা সিগারেট ধরিয়ে বাইরে চলে এলাম। আজও বৃষ্টি নেমেছে। বারান্দার একদম খোলা অংশটাতে এসে এক কোণ ঘেঁষে জ্বলন্ত সিগারেটটা নিয়ে দাঁড়ালাম। শেষ রাতের বৃষ্টি বড় উপভোগ্য। যদিও মুষলধারে বৃষ্টিটা হচ্ছে না, ঝিরি ঝিরি এক টানা অক্লান্ত বর্ষণ। আমার ডান দিকে বাগান, সেই বাগানটাই ঘুরে গিয়েছে বাড়ির ব্যাকে জঙ্গলের দিকে। বাগান বলা হলেও সেখানে বাহারি ফুল গাছ বলে কিছুই নেই, বেশিরভাগই আগাছা। রাঘহরি বাড়িটার যত্ন নিলেও বাগানটার যে যত্ন একেবারেই নেয় না তা বোঝা যায় একবার নজর বুড়ালে। ইতস্তত আগাছার ঝোপ গজিয়েছে সেখানে। সিগারেটের ধোঁয়াটা ফুসফুসের ভেতর যেতেই নার্ভগুলো হালকা হয়ে আসছিল ধীরে ধীরে। শেষ করে ফিল্টারটা ছুঁড়ে ফেলে ঘরের দিকে পা বাড়াতে যাব, এমন সময় বাগানের দিক থেকে একটা একটা খসখস শব্দে অতিমাত্রায় সজাগ হয়ে উঠলাম। চৌকিতে ডান দিকে ঘাড় ঘোরালাম। হ্যাঁ, বাগানের ছোট ঝোপগুলো থেকে আসছে আওয়াজটা। বৃষ্টির শব্দ ছাপিয়ে স্পষ্ট শুনতে পাচ্ছি, খস 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 খস। ঠিক তাই, যেন যেন দুটো সিরিজ কাগজ একসঙ্গে ঘষছে কেউ। আওয়াজটা কিসের মোটেই বুঝতে পারলাম না, তবে বাইরে বেরিয়ে দেখার সাহসও হচ্ছিল না। কোনো একটা অজানা কারণে আমার হাত পা জমে আড়ষ্ট হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। সেই অনুভূতিটা যে কি বুঝতে পারছিলাম না ঠিক করে। কতক্ষণ এভাবে ঝোপের দিকে তাকিয়েছিলাম জানি না। হঠাৎ হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল, আর
আর ঠিক সেই মুহূর্তে আমার আমার চোখের ভুল নাকি অন্য কিছু আমি ঠিক বলতে পারবো না, কিছু কিছু একটা অন্ধকারের চেয়েও অনেক বেশি অন্ধকার ঝোপের ভেতর থেকে উঠে দাঁড়ালো মুহূর্তের জন্য। তারপর তারপর বড় বড় পা ফেলে বাড়ির পেছন দিকটায় মানে মানে জঙ্গলের দিকে হারিয়ে গেল। আমার ঘাড়ের রোম দাঁড়িয়ে গেল। কি কি ছিল ওটা? আমি আমি ভুলই দেখলাম না তো? হ্যাঁ, ভুল দেখলাম কি? ওটা কি মানুষ ছিল নাকি নাকি মানুষের মতো দেখতে অন্য কিছু? একটা মানুষ অত বড় বড় পা ফেলে দৌড়তে পারে? কতক্ষণ ওভাবে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম আমি জানি না। হঠাৎ করে খেয়াল হলো যে যে কারণে এখানে এমন মূর্তির মতন দাঁড়িয়ে রয়েছি সেই জিনিসটা আর আশেপাশে নেই। না 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 না, কোথাও নেই, কোথাও নেই। এটা মনে হতেই দৌড়ে ভেতরে ঢুকে এলাম। ঘরে ফিরে দেখি অরুণদা তখনও ঘুমিয়ে আছেন। বিছানার উপর বসে কপালটা আলতো করে টিপে ধরে রইলাম। কি ছিল ওটা ওখানে? চোর ডাকাত পড়ল না তো? কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে অবচেতন মনে যা দেখেছি তার সাথে মানুষের শরীরের আকৃতির কোনো মিল নেই। না না না, কোনো মিল নেই, কোনো মিল নেই। হ্যাঁ, এতক্ষণ কাজ করে মাথা বেশ ক্লান্ত হয়েছিল, বেশ ক্লান্ত। নতুন চিন্তা ঢুকিয়ে তাকে আর বিব্রত করতে চাইলাম না। গা এলিয়ে দিলাম বিছানায়। খানিক পরেই ঘুম নেমে এলো চোখে। পরদিন সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল আমার। অত রাত্রে শুয়েও সেভাবে ঘুম হলো না কেন কে জানে। 6:30টার সময় উঠে দেখি অরুণদা তখনও ঘুমিয়ে কাদা। আজ আমাদের সাইটে যেতে বলা হবে, বেশি কাজ নেই, তাই আর ডাকলাম না। উঠে ডাইনিং রুমে এসে রাখহরিকে 1 কাপ চা দিতে বলার জন্য ডাকতে গিয়ে দেখি সে রান্নাঘরে নেই। বাইরে বেরিয়ে এলাম। বাগানে আসতেই দেখলাম রাখহরি বাড়ির পেছন দিকে জঙ্গলটার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার পায়ের শব্দ পেয়ে সে পেছনে তাকালো। কি দাদাবাবু, আজ এত সকালে? এমনি রাতে ঘুমটা ঠিক হয়নি ভালো। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ঘুম হয়নি কেন দাদাবাবু? ওই বুনো ফুলের গন্ধে। মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরছিল, তার মধ্যে কালকে রাতের ওই অদ্ভুত অভিজ্ঞতাটা। যদিও সেটা চেপে গিয়ে রাখহরিকে প্রশ্ন করলাম, আচ্ছা ওই ফুলের গন্ধে কি এতটাই নেশা হয় যে হ্যালুসিনেশন, মানে মানুষ উল্টো পাল্টা জিনিস দেখতে শুরু করে? রাখহরি এবার আমার দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ালো। মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করলো, কি ভুলভাল জিনিস দেখছেন দাদাবাবু? না আমি দেখিনি, তবে অরুণদা দেখেছেন। ওনার নাকি এখানে এসে রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, তার কারণ ওনাকে নাকি রাতে বোবায় ধরে, আর ওই রোগটা নাকি এখানে এসে বাসা বেঁধেছে তার শরীরে। কথাগুলো শুনে রাখহরির মুখটা মুহূর্তের জন্য কেমন পাল্টে গেল। তারপর আবার নিজেকে সামলে নিয়ে বলল, বোবাই ধরেছে? হ্যাঁ, কেন বলো তো? কিছু জানো এই ব্যাপারে তুমি? অরুণদা তোমাকেও কিছু বলেছেন নাকি? না না, দাদাবাবু আমায় কিছু বলেননি। তবে এখানে এলে বোবাই ধরা রোগে সবাইকেই পায়। পায়? কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। আমি আপনাকে সবটা খুলে বলতেই পারি, কিন্তু আপনারা শহরের লেখাপড়া জানা মানুষ, এসব বিশ্বাস করবেন তো? না হলে বেকার কথা খরচ করে লাভ কি বলুন বাবু? সবটা শুনে আমাকে পাগল বা নেশাকর জাতীয় কিছু ভাববেন। ওফ, এত কথা না বলে আসল কথাটা বলো। কি জানো সবটা খুলে বলো তো। বিশ্বাস অবিশ্বাস পরের কথা। উনি আমার সিনিয়র হন, লোকটা সমস্যায় পড়েছে, যদি তোমার কথা শুনে কিছু উপকার করতে পারি। বলো বলো বলো। রাখহরি খানিক দম নেয়, তারপর জঙ্গলের দিকে ফিরে ওদিকে আঙুল নির্দেশ করে আমাকে বলে, এই জঙ্গলটা দেখছেন না বাবু? গোটা বামনচোক গ্রামের লোক এই জঙ্গলটাকে এড়িয়ে চলে।
এই জঙ্গলে কিছু একটা ব্যাপার আছে, এমন কিছু ব্যাপার যা খুব স্বাভাবিক নয়। বৃষ্টির পরের দিনের সকালে রোদ উঠে ঝলমল করছে সবুজ গাছপালাগুলো। জঙ্গলটার উপরে হালকা একটা ধোঁয়াশার আস্তরণ। বেশ মোহময়ী দেখাচ্ছে আকাশের গায়ে জঙ্গলের সীমারেখাটাকে। এমন মনোরম প্রাকৃতিক পরিবেশে কি এমন অস্বাভাবিকতা লুকিয়ে থাকতে পারে? প্রশ্ন করলাম, কেন? এড়িয়ে চলে কেন? কি আছে এখানে? বোবা। জিজ্ঞাসু দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে রয়েছি দেখে আবার বলতে শুরু করলো রাখহরি। দাদাবাবু, আপনাকে সেই বুনো ফুলের গন্ধের কথা বলেছিলাম না, ওই গন্ধটার মধ্যে একটা অলৌকিক ব্যাপার আছে, জানেন তো? আমি যেটুকু জানি তা আপনাকে বলছি, বিশ্বাস অবিশ্বাস আপনার উপর। ওই জঙ্গলে কিছু একটা থাকে, জানেন তো? সেটা মানুষ না কোনো জন্তু, না যে সেটা কি, এই গোটা ব্যাপারটা গ্রামের কেউই জানে না। তবে সকলে জঙ্গলটাকে এড়িয়ে চলে ওই জিনিসটার জন্যই। ওই জিনিসটা ঘুমন্ত মানুষকে আক্রমণ করে রাতের বেলায়। রাতের বেলায় ওই জিনিসটা শিকারে বেরোয়। রাতে যারা শোবার ঘরের জানলা খুলে ঘুমায় তাদের ঘরে ঢুকে পড়ে ওই জিনিসটা। ওটা যখন আক্রমণ করে তখন মানুষের ঘুম ভেঙে যায়, কিন্তু সে নড়াচড়া করতে পারে না, কথাও বলতে পারে না। একটা দুঃস্বপ্নের মতন গোটা ব্যাপারটা। ওটা কি খেয়ে বেঁচে থাকে জানেন দাদাবাবু? আমাদের প্রাণ শক্তি, বা ভালো করে বললে মানুষের আত্মা। রক্তচোষা বাদুড় যেমন প্রতিদিন একটু একটু করে এসে গবাদি পশুর শরীর থেকে রক্ত চুষে খায়, তারপর তাকে রক্ত শূন্য করে মেরে ফেলে, এই জিনিসটা অনেকটা সেই রকমই দাদাবাবু। প্রতিদিন রাতে একটু একটু করে মানুষের সমস্ত প্রাণ শক্তি টেনে নিতে থাকে। তারপর মানুষটা কোনো একদিন রোগ ব্যাধি ছাড়াই মারা যায়। চেহারাটা শুকিয়ে যায়, দেখে মনে হবে হাড়ের সাথে লেগে আছে একটা চামড়া। যে মানুষটাকে আক্রমণ করে সে বেচারা জানতেও পারে না তার সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তার কেবল রাতের ওই দুঃস্বপ্নের কথাটুকুই মনে থাকে। দিনেও তাড়া করে বেড়ায় ওই আতঙ্ক, তার কিছু করার থাকে না। আর যখন ওই জিনিসটা শিকারকে ধরে তখন তার নড়াচড়া করা, কথা বলা সবই বন্ধ হয়ে যায়। এই জন্য গ্রামের মানুষ ওই জিনিসটার নাম দিয়েছে বোবা। ওই যে আমরা বলি না বোবাই ধরা, তবে এটা কিন্তু সেই বোবাই ধরা রোগ নয় দাদাবাবু। এলাকার মানুষ জানে ওই জিনিসটা কতটা ভয়ঙ্কর, কত মানুষের প্রাণ নিয়েছে। এই জন্য জঙ্গলের আশেপাশে যাদের বাড়ি তারা কেউ রাতে শোবার ঘরে জানলা খুলে ঘুমোয় না, যতই কুকুর পচা গরম পড়ুক না কেন। আর ওই যে বুনো ফুলের গন্ধটা, ওই গন্ধটা হলো মানুষকে নেশাগ্রস্ত করার অস্ত্র। ওটা কি ফুল না আজ অব্দি কেউ চোখে দেখেছে, না কেমন দেখতে সেটা সঠিকভাবে জানে। আদেও ওটা কোনো ফুল কিনা সেটাই জানে না কেউ, কেবল গন্ধটা অনেকেই পেয়েছে। ওই গন্ধ বেশিক্ষণ ধরে শোকার অর্থ হলো বোবার বশীভূত হয়ে পড়া। সন্ধে নামলেই জঙ্গল থেকে ওই গন্ধটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। মাতাল করে দেয়া গন্ধ, পাগল করে দেয়া গন্ধ। যারা জানে তারা জানে, নতুন মানুষ বিপদে পড়ে। ওই গন্ধ মানুষকে নিস্তেজ করে তোলে, বেহুঁশ মাতালের মতো। ঠিক একজন নেশাগ্রস্ত মানুষকে আক্রমণ করা যেমন খুব সহজ, ওই ফুলের গন্ধেও মানুষ চেতনাহীন হয়ে পড়লে তখনই বোবা আক্রমণ করে। ওই ঝাঁঝালো কড়া গন্ধটার সাথে বোবার একটা সম্পর্ক আছে। বড় দাদাবাবু বোধ হয় ঘরের জানলা খুলে ঘুমোতেন, তাই এমনটা হয়েছে। আসলে এই বাড়িটা তো জঙ্গলের একদম সামনে, আর ওনার ঘরটাও তো। রাখহরি চুপ করল, মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছে সে। আমি সবটা শুনে মাথা চুলকে কি বলবো ভেবে না পেয়ে শেষে জিজ্ঞেস করলাম, রাখহরি, তুমি সকালবেলা আমাকে এসব গাঁজাখুরি গল্প শুনিয়ে কি লাভ পেলে বলো তো? রাখহরি এবার তীর্যক দৃষ্টিতে আমার দিকে তাকালো, মুখে একটা কঠিন হাসি ফুটিয়ে বলল, জানতাম দাদাবাবু বিশ্বাস করবেন না। আসলে দিনের আলোয় এসব কেউই বিশ্বাস করে না। আছেন তো আরও দুদিন, থাকুন আর দুটো রাত, বুঝতে পারবেন সব নিজেই, বিশ্বাস করবেন তখন। ওর শেষের কথাগুলোর মধ্যে কেমন যেন দৃঢ় প্রত্যয় ছিল। আমার অন্তরাত্মা খানিক কাঁপিয়ে দিয়ে গেল ওর কণ্ঠস্বর।
তোমার কথা যদি আমি সত্যি ধরেই নিই, তাহলে তুমি যদি এত কথা জানতেই প্রথম দিন থেকে আমাকে বললে না কেন, আমাকে সাবধান করলে না কেন? প্রথম দিন বললে আপনি আমাকে বিশ্বাস করতেন। এখন যেই ঘটনাটা আসলেই ঘটে যাওয়ার পর আপনি আমাকে বিশ্বাস করছেন না, আর প্রথম দিন যদি আমি বলতাম আপনি বিশ্বাস করতেন। রাঘবরি আমাকে গুলিয়ে দিচ্ছে একদম। আসলে আমি গোটা ব্যাপারটার অলৌকিক অংশটা বাদে বাকিটা মোটামুটি বিশ্বাস করতে পেরেছি। আমার মন বলছে ফুলের গন্ধের সাথে কিছু একটা সম্পর্ক আছে। এইরকম জঙ্গলে অনেক অজানা বন ফুল জন্মায়, যাদের গন্ধ হ্যালুসিনেশন তৈরি করতে পারে। প্রকৃতিতে অনেক কিছুই এমন আছে যা আমরা জানি না। কালকে রাতে জানালাটা বন্ধ করে দেওয়ার পর অরুণদা কিন্তু শান্তির ঘুম ঘুমিয়েছিল গোটা রাত্রি। আবার আরও একটা জায়গায় দোলাচলে এসে আটকে যাচ্ছি। সেটা হলো শেষ রাতে সিগারেট খেতে উঠে বাগানের মধ্যে দেখা সেই ছায়াটা। তাহলে আমি ওটা কি দেখলাম? আদৌ কিছু দেখেছিলাম নাকি চোখের ভুল? তার উপর আজ সকালবেলা উঠে রাঘবরি আমাকে সব অলৌকিক লোক বিশ্বাসের ভুজুং ভাজুং গল্প শোনাচ্ছে। কোনটা যে বিশ্বাস করি আর কোনটা যে বিশ্বাস করি না, এই নিয়ে এখন এখন আমার মনের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব চলছে। খানিক চুপ থেকে রাঘবরিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার বক্তব্য অনুযায়ী আমি ধরে নিলাম বোবা বলে কিছু আছে, সেটা কেউ কখনো দেখেনি? কেমন দেখতে তাকে? বোবা? বোবাকে কোনো সুস্থ মাথার মানুষ দেখে না দাদাবাবু। যারা দেখে তারা মারা যায় কিছুদিন পরে, এমনিই মারা যায়। তারা আর বলার মতো অবস্থায় থাকে না। তবে যখন বোবা প্রথম ধরে, তখন লোকজন যেমন বর্ণনা দেয় তা অনেকটা এই রকম: সরু সরু হাত পা, আকারে বিশাল, চোখ দুটো বিড়ালের মতো জলজল করে, সম্পূর্ণ কালো, এটুকুই জানি। আর হ্যাঁ দাদাবাবু, আর একটা কথা শুনেছি, ওই বোবা নাকি যে কোনো মানুষের রূপ ধরতে পারে। শুধু মানুষ না, জন্তু জানোয়ার, প্রয়োজন পড়লে পোকামাকড়েরও। অদ্ভুত ক্ষমতা এটার। প্রচণ্ড অশুভ, ভয়ঙ্কর একটা জীব। ইহলোকের জীব নয় দাদাবাবু, অন্য কোনো লোকের। দিনের আলোতে দাঁড়িয়ে বুকটা ছ্যাঁত করে উঠল আমার। অরুণদা তো আমাকে এমন কিছুরই কথা বলেছিল সেদিন রাতে খেতে বসে। আর কালকে রাতে আমি যে ছায়া বা ওই জাতীয় কিছু একটা দেখলাম ঝোপের মধ্যে থেকে উঠে চলে যেতে, সেইটাও তো অনেকটা এরকমই ছিল মনে হয়। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই জংলা পরিবেশ, নিঝুম প্রকৃতি আমার আমার মনের উপর কি কোনোভাবে প্রভাব ফেলছে? আর 2 দিন কাজ শেষ করে তাড়াতাড়ি পাড়তাড়ি গুটিয়ে কলকাতা ফিরতে পারলে বাঁচি। ওহ, ঘুমটাও ঠিক মতো হয়নি, মাথাটাও ধরে আছে। সব মাথা থেকে সরাতে হবে। হ্যাঁ, প্রসঙ্গ সম্পূর্ণ পাল্টে ফেলে রাঘবরিকে বললাম, আচ্ছা তুমি এখন যাও তো, আমার জন্য 1 পেয়ালা চা তৈরি করো, কড়া করে। হ্যাঁ, আমি এখানেই বসছি। রাঘবরি স্কুলের বাধ্য ছাত্রের মতো মাথা নাড়িয়ে চলে গেল। আমি বারান্দা থেকে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম ওই জঙ্গলটার সামনে। সকালবেলা বোঝার উপায় নেই, তবে রাতের বেলা কেমন যেন পাল্টে যায়, এ কথা অস্বীকার করার জায়গা নেই। জঙ্গলটার দিকে তাকিয়ে থাকলে কেমন যেন গা ছমছম করে, যেন মনে হয় কি একটা অন্ধকার যেন উঠে এসে মনের মধ্যে দখল নিতে চায়, মাথার চিন্তা ভাবনাগুলোকে জট পাকিয়ে দেয়। আর আর সাথে সেই গন্ধটা। খানিক পরেই চা নিয়ে হাজির হলো রাঘবরি। অনেকক্ষণ ধরে বসে সেই চা শেষ করলাম। সন্ধেবেলায় সেই বুনো ফুলের গন্ধটা একেবারেই পাওয়া যায় না, কিন্তু তবুও জঙ্গলের দিক থেকে বর্ষার ঠান্ডা বাতাসে অনেকক্ষণ বসেছিলাম। সকালে চেয়ার ছেড়ে ওঠার সময় গাটা কেমন ম্যাচ ম্যাচ করে উঠল, মাথাটাও বেশ ভার মনে হলো। ব্যাপারটাকে তখন অতটা গুরুত্ব দিইনি, নিজের ঘরে চলে গিয়েছিলাম। আর একটু বেলার দিকে ডাইনিং রুমে অরুণদার সাথে দেখা হয়েছিল।
ভদ্রলোককে অন্য দুদিনের তুলনায় আজ বেশ স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত দেখালো। একটা দুদিনের পুরনো খবরের কাগজ পড়ছিলেন। আমাকে দেখে নামিয়ে রেখে বললেন, গুড মর্নিং নিখিলেশ। কালকে তোমার জন্য দারুণ ঘুমিয়েছি, অনেক দিন পরে। আইডিয়াটা সত্যিই কাজে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তা এত তাড়াতাড়ি উঠে পড়েছো আজ? ও ও তেমন কিছু না, কালকে কাজের একটু প্রেশার ছিল, ভালো ঘুম হয়নি। বেজার মুখ করে কোনো রকমে একটা হাসি ফুটিয়ে এসে বসলাম তার উল্টো দিকে। রাখৌরি রান্নাঘর থেকে ব্রেকফাস্ট প্লেটটা দিয়ে গেল। সামান্য কিছু ফল, পাউরুটি, জ্যাম, এইসব। অরুণদা টুকটাক অনেক কথাই জিজ্ঞেস করছেন, হ্যাঁ করে উত্তর দিয়েছি কেবল। জ্যাম মাখিয়ে পাউরুটিটা মুখে দিতে গিয়ে বুঝলাম মুখ তেতো হয়ে গিয়েছে। বাঁ হাত দিয়ে গলার কাছটা ধরে বুঝলাম গায়ের উষ্ণতাও বেড়ে যাচ্ছে। ঠিক যা ভেবেছিলাম তাই, জ্বর আসছে। অত সকালে জঙ্গলের ধারে বসে হাওয়া খেয়ে কি ঠান্ডা লাগলো কে জানে। খাওয়া দাওয়া করে যখন সাইটে গেলাম তখন বেশ চড়া রোদ উঠেছে। রোদে দাঁড়িয়ে থাকতে কেমন কেমন চোখ ছলছল করছে আমার। আজ কাজ খুব বেশি ছিল না, 1:30টার মধ্যে ফিরে এসেছি। স্নান করে বেরোনোর পর আয়নায় নিজের চোখ দুটো দেখে চমকে উঠলাম। জবা ফুলের মতো টকটকে লাল হয়ে রয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সারা শরীর ঝাঁকুনি দিয়ে জ্বর এলো। নিজের ঘরে চুপচাপ শুয়ে রয়েছি, কাউকে জানাইনি, রাখৌরিকেও না, অরুণদাকে তো নয়। বিকেলের দিকে অরুণদা এসে দরজায় টোকা দিয়েছিল কয়েকবার হাঁটতে বেরোনোর জন্য। আজ ভদ্রলোক নিজে বেশ চাঙ্গা হয়ে রয়েছেন। ভেতর থেকে ক্লান্ত গলায় জানিয়ে দিলাম আজ যাব না, ঘুম পাচ্ছে খুব। উনি আর জোর করেননি। সন্ধে রাতের দিকে অরুণদা আরেকবার আমার ঘরে এলেন। তখনও শুয়ে রয়েছি দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার নিখিলেশ, শরীর খারাপ হলো নাকি? রাত 8টা বাজে, এখনো বিছানায়? ততক্ষণে জ্বরটা একটু ছেড়েছিল ঘাম দিয়ে। উঠে বসে বললাম, না তেমন ঠিক নয়, ওই মাথাটা একটু ধরেছিল বুঝলে দাদা। চা খেয়েছো? কিন্তু সন্ধ্যাবেলাতে তোমার জন্য বসেছিলাম অনেকক্ষণ। তারপর রাগ করে এসে বলল তুমি আগে ঘুমোচ্ছ। ডাকতে এলাম, বলে দিলে বেরোবে না, তাই আমি খেয়ে নিয়েছি। তুমি বসো, আমি ওকে বলে আসছি তোমার জন্য চা নিয়ে আসতে। অরুণদা ঘরের বাইরে বেরিয়ে গেলেন। প্রায় মিনিট 15 পর রাখৌরি চা নিয়ে ঘরে ঢুকলো। আমার মাথার কাছের জানালাটা দুপুর থেকে খোলাই ছিল। সেই বুনো ফুলের গন্ধটা সন্ধে থেকেই আমাকে আচ্ছন্ন করে রেখেছে। সকালবেলা রাখৌরির মুখে যা শুনেছি, জ্বরের ঘোরে তা প্রায় ভুলতে বসেছি। হঠাৎ করেই খেয়াল হলো জানালাটা দেয়া হয়নি। রাখৌরি চাটা টি টেবিলে রাখতেই শোয়া অবস্থাতেই বললাম, এই বলছি এই জানালাটা একটু বন্ধ করে দাও তো, তীব্র গন্ধটা। রাখৌরি চুপচাপ আমার খাটের একপাশে সরে এসে জানালাটা বন্ধ করে দিল। জ্বরটা ম্যালেরিয়ার মতো কখনো ছাড়ছে আবার কখনো আসছে। একটু আগেও ঠিক ছিলাম, আবার আবার কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছি এই মিনিট 15-র মধ্যে। জ্বরের ঘোরে কিনা বুঝতে পারলাম না। শুনলাম রাখৌরি ঘর থেকে বেরিয়ে যেতে যেতে আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে বিড়বিড় করে বলছে, বন্ধ করেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ নেই, কোনো লাভই নেই। রাখৌরি রাখৌরি কি বললে? কিন্তু ততক্ষণে দরজা দিয়ে বেরিয়ে গেছে সে। বিড়বিড় করে কি বা বলছিল সে, আর আর কেনই বা? যখন উঠে বসে চায়ের পেয়ালায় চুমুক দেওয়ার সামর্থ্য হলো, ততক্ষণে চাটা ঠান্ডা হয়ে গিয়েছে। কতক্ষণ বিছানায় মরার মতো পড়েছিলাম কে জানে। রাত বাড়ার সাথে সাথে জ্বরটা একদম ছেড়ে গেল। রাতে একবার ডাক এলো খেতে যাবার। কোনো রকমে উঠে ডাইনিং রুমে গিয়ে খেয়ে এলাম।
জ্বরটা অনেক কম তখন, কিন্তু গা হাত পা দুর্বল, মুখে রুচি নেই, সব খাবার কেমন কেমন বিষের মতো তেতো লাগছে। ডাইনিং টেবিলে বসে অরুণদা জিজ্ঞেস করলেন, এখন কেমন আছো নিখিলেশ? জ্বর ছেড়েছে? একটা প্যারাসিটামল খেয়ে নাও, দেবো, আমার কাছে আছে। না 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 অরুণদা, এখন ঠিক আছি, রাতে অসুবিধা হলে আপনাকে বলবো। খাওয়া দাওয়া শেষে অরুণদাকে গুড নাইট বলে চলে আসার সময় আবার ফিরে এসে বললাম, শুনুন না, আজ নিজের ঘরেই শুচ্ছি, কেমন? আপনার কোনো অসুবিধা হবে না আশা করি। ওই খাটের পাশের জানালাটা শুধু একটু বন্ধ করে শোবেন, দেখবেন ঠিক ভালো ঘুম হবে। দরজাটা ভেজানোই থাকবে। হ্যাঁ, আমার ঘরে শুতে পারতে, তোমার শরীরে এই অবস্থা। তবে ঠিক আছে, অসুবিধা হলে ডেকো, আর রাখরি তো আছেই। না না, চিন্তা করবেন না, এখন অনেকটাই সুস্থ বোধ করছি। আর জ্বরই তো হয়েছে, হার্ট অ্যাটাক তো নয়। কথাটা বলে হাসতে গিয়েও যেন হাসলাম না। সন্ধ্যা থেকে খেয়াল করছি আজকে বাড়ির মধ্যেকার পরিবেশটাও কেমন যেন। এখানে এসে আমি অরুণদা দুজনেই অসুস্থ হয়ে পড়েছি। কেন? জায়গাটায় আর একটু থাকতে ইচ্ছে করছে না, অথচ প্রথম দিনও এমন মনে হচ্ছিল না। কেন বলুন তো? বাড়িটার নিভু নিভু আলো আজ আরো বেশি নিষ্প্রভ দেখাচ্ছে। কারণটা কি? তাৎক্ষণিক এইসব প্রশ্নের উত্তর পেলাম না। উত্তরটা পেলাম অনেক রাতের দিকে, যখন ঘুম ভেঙে বুঝতে পারলাম কোমরের মেরুদণ্ডটা বেঁকে আসছে, শরীর পুড়ে যাচ্ছে জ্বরে, মাথায় অসহ্য যন্ত্রণা। ঘুম ভেঙে ওভাবেই পড়ে রইলাম অনেকক্ষণ। ওঠার শক্তি অবশিষ্ট নেই শরীরে। ভয় হলো প্রচণ্ড। শেষমেশ কি ম্যালেরিয়া বাঁধিয়ে বসলাম এই বিদেশ বিভুঁইয়ে এসে? যখন তখন জ্বর আসছে, ছাড়ছে, ব্যাপার কি? হঠাৎ একদিনের মধ্যেই শারীরিক অবস্থার এত অবনতি। আচ্ছা আচ্ছা, আমার ঘরে একটা আলো জ্বলছিল না? একটা একটা নীলচে নাইট বাল্ব। ঘরটা অন্ধকার হয়ে রয়েছে কেন? অনেক কষ্টে ঠেলে উঠে বসলাম বিছানায়। মেঝেতে পা দিয়ে অনেকক্ষণ ধরে নিজের স্লিপারটা খুঁজলাম। সিমেন্টের মেঝে বড্ড ঠান্ডা মনে হচ্ছে। গায়ে যে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলাম সেটাই গায়ে জড়িয়ে দরজা খুলে ঘরের থেকে বেরিয়ে এলাম টলতে টলতে। এ কি কেবল আমার ঘর নয়, গোটা বাড়িটাই অন্ধকার হয়ে রয়েছে। হ্যাঁ, এ কি আমার ঘরের বাইরের করিডোর? হ্যাঁ, আমার ঘরের বাইরেই তো করিডোর। আমার ঘর থেকে কিছুটা দূরে অরুণদার ঘরের দরজা, সেটা পেরিয়ে রান্নাঘর, ডাইনিং রুম সব অন্ধকারে ডুবে রয়েছে। ব্যাপার কি? লোডশেডিং হয়েছে নাকি? কি সর্বনাশ! দুর্বল কণ্ঠে ডেকে উঠলাম দুবার, রাখো হরি, ও রাখো হরি। তালে গোলে কোন সময় দেখতে ভুলে গিয়েছি। কত রাত কে জানে। এখন নির্বোধের মতো ওকে ডাকলেই কি সে সাড়া দেবে? রাখো হরি থাকে আমার ঘরের পাশের একটা ছোট গুদাম ঘর মতো জায়গায়। ওদিকে না গিয়ে আমি এগোলাম অরুণদার ঘরের দিকে। হ্যাঁ, তার অবশ্যই কারণ আছে। রাখো হরিকে দুবার ডাকার পরে থামতেই আমার কানে এসে পৌঁছেছে একটা অদ্ভুত শব্দ। হ্যাঁ, একটা গোঙানির শব্দ। না না, জ্বরের ঘোরে ভুল শুনিনি। স্পষ্ট 2-3 বার কানে এসে টোকা মেরেছে শব্দটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোকা মেরেছে।
এবং শব্দটা এসেছে অরুণদার ঘর থেকে। শব্দটার সঙ্গে আমি ভীষণভাবে পরিচিত। ছোটবেলায় আমার বাবাকে বোবায় ধরলে এইভাবেই ঘুমাতেন তিনি। বুকটা ছ্যাঁত করে উঠল আমার। ও অরুণদার আবার অ্যাটাক হলো নাকি? অন্ধকারে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম অরুণদার ঘরের দরজার সামনে। দরজাটা ভেজানোই রয়েছে, তবে দরজার ওপারটা যেন ঈষৎ আলোকিত। তাই তো, এটা তো খেয়াল করিনি এতক্ষণ। আমার ঘর থেকে অন্ধকারে ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনে এসে বুঝতে পারছি দরজার ওপারে অর্থাৎ ঘরে একটা মৃদু আভা দরজার লাইন বরাবর ফুটে উঠেছে। ভয়ে ভয়ে দরজায় কান পাতলাম। জ্বরে এমনি শরীর কাহিল। তারপর দরজায় কান পাততে হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল যেন। হ্যাঁ, অরুণদার গোঙানির শব্দ স্পষ্ট পাচ্ছি, আর সেই সঙ্গে নাকে এসে একটা গন্ধ ধাক্কা মারল। সেই গন্ধটা, সেই বুনো ফুলের গন্ধ। এই গন্ধটা আগেও অনেকবার পেয়েছি, কিন্তু এত তীব্রভাবে কখনো পাইনি। মনে হচ্ছে সেই ফুল, যাকে আমি কখনো চোখে দেখিনি, তা যেন কেউ আমার নাকের সামনে এনে ধরেছে। মাথাটা ঘুরে গেল আমার। কাঁপা কাঁপা গলায় ডেকে উঠলাম, অরুণদা, 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 এ অরুণদা, অরুণদা। কোনো সাড়া এলো না। আমার হাঁটু কেমন যেন দুর্বল হয়ে এলো। জানি না দরজা খুলে ওপারে কি দেখতে পাবো, তবে কোনো একটা অলৌকিক সত্তার উপস্থিতি যেন আমার স্নায়ুকে দুর্বল করে তুলছে ক্রমেই। অনেক কষ্ট করে হাত দিয়ে ঠেলে দরজাটা ফাঁক করে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়লাম। আর ঢুকে পড়তে যে অদ্ভুত অতি জাগতিক বিভৎস দৃশ্যটা দেখলাম, তাতে আমার সারা শরীরটা একবার তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। হৃৎপিণ্ডটা মুচড়ে দিয়ে উঠল যেন। দেহের সব রক্ত যেন এক লহমায় ঠান্ডা করে দিল। আমি একবিংশ শতাব্দীর বিজ্ঞান মনস্ক চাকুরজীবী মানুষ, যার কাছে স্বচক্ষে দেখা প্রমাণই শেষ কথা। অতীন্দ্রিয় জগতের যার কাছে কোনো অস্তিত্ব নেই, সেই আমার সব বুদ্ধি যুক্তি ভোঁতা হয়ে গেল সেই দৃশ্য দেখে। একসঙ্গে অনেক কিছু আমার চোখের পর্দায় ভেসে উঠল। গোটা ঘরটার মধ্যে সবটা বুঝে উঠতে মাথায় খেলাতে সময় লাগলো। ঘরে একটা মৃদু নীলচে আভাস ছড়িয়ে রয়েছে, আর সেই আলোতেই দেখলাম অরুণদার খাটের পাশে যে জানালাটা, সেটা হাট করে খোলা। বন্ধ ছিল ওটা ভেতর থেকে। সেই খুলে রাখা জানলার পাল্লার এক পাশে চুপটি করে বাইরের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছে রাখহরি। এই মৃদু আলোতেও স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে আমার চোখ আটকে ছিল খাটের উপরে। দেখলাম খাটের উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে অরুণদা, যেন কোনো তীব্র যন্ত্রণায় গোঙাচ্ছেন। মাথাটা তুলতে চাইছেন বারবার। চোখ দুটো বিস্ফারিত উপর দিকে তাকিয়ে রয়েছে, আর দুর্বোধ্য সব শব্দ করছেন। এই শব্দই বাইরে থেকে শুনছিলাম এতক্ষণ। আর ওর বুকের ঠিক উপরে, যেমনটা তিনি আমায় বর্ণনা করেছিলেন, সেরকমই হাঁটু মুড়ে বসে আছে
দীর্ঘদেহী একটা অবয়ব, গোটা শরীরটা অমাবস্যার অন্ধকারের চাইতেও কালো। ঠিক ঠিক যেন যেন আলকাতরা দিয়ে তৈরি শরীর। তার হাত পা অস্বাভাবিক রকমের লিকলিকে সরু, পিঠ বাঁকিয়ে কুঁজো হয়ে মুখটাকে সে নামিয়ে এনেছে অরুণবাবুর ঠিক ঠিক মুখের সামনে। দেহের তুলনায় মুখমণ্ডল লম্বায় প্রায় দ্বিগুণ বড়। সে মুখের ভেতরে মাছের মতো জীবন্ত হয়ে স্পন্দিত হচ্ছে এক বিশাল ফুলের পাপড়ি। হ্যাঁ হ্যাঁ, সে মুখে দাঁত নেই, জিভ নেই, কিছুই কিছুই নেই। কেবল কেবল মুখের জায়গায় ফুটে আছে একটা বড় সাদা নীল ফুল। হ্যাঁ, আর এই ফুলেরই নীল আভা সারা ঘরে ছড়িয়ে পড়ছে, আর তার এই গন্ধই গোটা ঘরকে আমোদিত করে রেখেছে। এটা এটা কি? এ কি কোনো প্রাণী, নাকি নাকি নরকের গভীরতম অন্ধকারের প্রাচীর ভেঙে উঠে আসা কোনো কোনো মূর্তিমান অভিশাপ? হাতের আঙুলগুলো এক একটা ভোজালির মতো বড়, এবং তাতে তীক্ষ্ণ বাঁকানো নখ। হাত দুটো দিয়ে সে চেপে ধরেছে অরুণদার বুক ও গলার মাঝখানটায়, আর তাতেই শ্বাস নিতে না পেরে ওইভাবে ওইভাবে ঘুমাচ্ছেন তিনি। আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লাম। আমার আমার দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ যেন যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি আমি যেন চলৎশক্তিহীন এক প্রস্তর খণ্ড। আমি কে? আমি কোথায়? আমার আমার এখন কি করা উচিত? সবকিছুর বোধ যেন লুপ্ত হয়ে গিয়েছে আমার ভেতর থেকে। শুধু এইটুকু জানি, আমার দুটো চোখ জাগ্রত অবস্থায় আছে এবং এবং তারা ভুল কিছু দেখছে না। তাই বিস্ফারিত চোখে দেখছি এই দগদগে দৃশ্য স্বপ্ন হতে পারে না। না 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 না, স্বপ্ন হতে পারে না। আমি আমি জ্বরের ঘোরে ভুলও দেখছি না। এ বাস্তব, এ ঘোর বাস্তব। এটা যেন কেউ আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে যাচ্ছে বারবার আমার 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 কানে কানে। তাছাড়া তাছাড়া ফুলের গন্ধ, হ্যাঁ, ওই ফুলের গন্ধ আমার নাক জ্বালিয়ে দিচ্ছে। সব বাস্তব, সব বাস্তব, সব দিনের আলোর মতো বাস্তব। আমার মুখ থেকে এবার এবার একটা আর্তনাদ বেরিয়ে এলো। চিৎকার করে উঠলাম আমি, অরুণদা! সে চিৎকার শুনে অরুণদার বুকের উপরে বসে থাকা সেই নারকীয় প্রাণী এবং জানলার ধারে দাঁড়িয়ে থাকা রাখহরি দুজনেই আমার দিকে একত্রে মুখ ফিরিয়ে তাকালো। রাখহরির দিকে আমার চোখ পড়ল না, পড়ল সেই নারকীয় বিভীষিকার চোখের দিকে। আমি আমি বিভৎস কোনো কিছু যা আজ অব্দি নিজে চোখে দেখেছি বলে আমার মনে পড়ে না। ওই অতি সামান্য সময়ের মধ্যে আমি যা দেখলাম তা কোনো দিন ঈশ্বরের সৃষ্টি হতে পারে না। না না, কোনো দিন এটা ঈশ্বরের সৃষ্টি হতে পারে না। কি ভয়ঙ্কর, কি পৈশাচিক ওটা, কি পৈশাচিক! চোখ দুটো সত্যিই বিড়ালের চোখের মতো জলজল করছে। দুটো স্বর্ণ পিঙ্গল মণি অস্বাভাবিক রকম বড়, অন্ধকারে জ্বলছে যেন। চারকোলের মতো নিচের চোয়ালটা ঝুলে পড়েছে প্রায় 1 হাত। তার কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কারণ তাতে কোনো ঠোঁট বা থুতনি নেই। পুরো চোয়ালটাই 5 পাপড়িওয়ালা একটা ফুল। এমন কোনো কিছু কেউ জীবনেও দেখেনি। এরকম কিছুর কথা কেউ কখনো শোনেও নি। প্রাণীটা আমার দিকে বহুক্ষণ ওভাবে চেয়ে বসে রইল
অরুণদার বুকের উপর। এতক্ষণ খেয়াল করিনি মুখ থেকে বেরিয়ে থাকা ফুলটার মধ্যে দিয়ে বেরিয়ে পড়ছে সাপের মতো লকলকে সিক্ত একটা জিভ, এবং তা থেকে লালা টোপে পড়ছে অরুণদার মুখে, গলায় আর আর বুকের উপর। উফ উফ, আর সহ্য হলো না। তীব্র ভয়ে আতঙ্কে শরীরের সমস্ত শক্তি একত্র করে শরীরটা পেছনে একটা জোরে ঝাটকা দিয়ে ঘরের বাইরে বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু 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 হলো না, না হলো না। স্পষ্ট শুনলাম পেছনের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। তার শক্ত কপাটে আমার মাথাটা আছড়ে পড়ল। ঘরের ওপাশে জানলার দিক থেকে কথা বলে উঠল রাখহরি। সে এক পা করে এগিয়ে আসছে সামনে। ফুলের থেকে বেরোনো নীলচে আলোর আভায় দেখতে পাচ্ছি তার কান এঁটো করা হাসিটা চওড়া হচ্ছে ধীরে ধীরে। আমার দিকে ঘুরে শান্ত অথচ গম্ভীর গলায় রাখহরি বলল, আমি আপনাকে সবটা বলিনি দাদাবাবু। জানলা বন্ধ করলেই সব সমস্যার সমাধান হয় না। সর্ষের ভিতরেই যদি ভূত থাকে, সেই সর্ষে দিয়ে ভূত ঝাড়াবেন কেমন করে? সমস্ত ঘরটা কাঁপিয়ে অট্টহাস্য করে ওঠে রাখহরি। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। থরথর করে কাঁপতে কাঁপতে বললাম, এইসব এইসব কি হচ্ছে? দোহাই দোহাই তোমার, যদি তোমার কোনো মস্করা হয়ে থাকে তো বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। অরুণদার বুকের উপর বসে থাকা ওটা কি? কি ওটা রাখহরি? ওটা ওটা কি রাখহরি? কি? রাখহরি এবার মেঝেতে উবু হয়ে বসলো। ও কি? ওর চোখ দুটো এমন বিড়ালের মতো জল করছে কেন? মানুষের চোখে এমন ভাবে জ্বলে? হ্যাঁ জ্বলে কি? ওটা বোবা। বলেছিলাম না আপনাকে দাদাবাবু, অরুণদার ঘরের জানলা বন্ধ করলে আপনি একটা বোবাকে আটকাতে পারবেন, কিন্তু ঘরের মধ্যেই যদি সে থাকে। আমি এক পা দুপা করে দরজার সাথে সেঁটিয়ে যাচ্ছি ক্রমশ। বুঝতে পারছি ঘরের ভেতরের পরিবেশটা দ্রুত বদলে যাচ্ছে, আর আর আমার চোখের সামনে বদলে যাচ্ছে রাখহরির শরীরটা। ওর মুখটা এত লম্বা হলো কখন? হাত পাগুলো এত সরু দেখাচ্ছে কেন? গায়ের জামা কাপড় ওর কোথায়? আমার সামনেই এক তাল অন্ধকারের মতো যে বসে আছে, সে কি আদৌ রাখহরি? রাখহরির শরীরটা যেন গলে গলে পড়ছে। সমস্ত শরীরটা গলে গিয়ে একটা শীত অবয়ব বেরিয়ে আসার আগে অবশিষ্ট রইল কেবল ঠোঁট দুটো। শেষবারের মতো শুনলাম সেই ঠোঁট দুটো নড়ে উঠল। বহু দূর থেকে রাখহরির কণ্ঠে কে যেন বলে উঠল, আমরা একজন নই দাদাবাবু, আমরা অনেক। রাখহরিকে অনেক আগেই সাবড়ে ফেলেছি আমরা। মনে আছে বলেছিলাম আপনাকে, বোবারা চাইলে যখন খুশি যে কোনো প্রাণীর শরীর ধারণ করতে পারে। মনে আছে দাদাবাবু? মনে আছে আপনার? শেষ কথাটা বলতে বলতে রাখহরির ঠোঁট দুটো যেন মিলিয়ে গেল। সেই জায়গায় জেগে উঠল একটা বিশাল 5 মুখী ফুল। অবাক হয়ে দেখলাম ঘরের চারিদিকে দেওয়ালের অন্ধকার ফুঁড়ে ওরকম আরো 10-12টা বিকট কদাকার মূর্তি আমার দিকে এক পা দুপা ফেলে এগিয়ে আসছে।
আমি কেবল তাদের জ্বলন্ত চোখ জোড়া দেখতে পাচ্ছি। বাইরের খোলা জানালা দিয়ে আরো কতগুলো কালো শরীর ঢুকে পড়ছে ঘরের মধ্যে। এরা এরা সবাই বোবা, এরা একজন নয়, এরা অনেক। রাখহরিকে অনেকদিন আগেই মেরে ফেলেছে এরা। এদেরই মধ্যে একজন রাখহরি সেজে ছিল এতদিন আমাদের সঙ্গে। সব চিন্তাগুলো কেমন যেন মাথায় একত্রে খেলে গেল। এই জন্যই রাতের বেলা রাখহরিকে আমি কোনোদিন দেখিনি। এই কদিনে না, কখনো না, কখনোই না। আমি আমি দুহাত দিয়ে নিজের চোখ ডেকে ফেললাম। তবুও স্পষ্ট অনুভব করতে পারছি ওরা ওরা এগিয়ে আসছে আমার দিকেই। আমার বুকের উপর একটা একটা অসম্ভব চাপ অনুভব করলাম আমি। বুঝলাম অনেকগুলো লোলুপ দৃষ্টি আমার আমার চারপাশে এসে থমকেছে। দুঃসহ চাপ স্নায়ুর ওপরে আমি 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 আর সহ্য করতে পারলাম না, আর সহ্য করতে পারলাম না, সহ্য করতে পারলাম না, সহ্য করতে পারলাম। কিচ্ছু মনে নেই, তারপর আর কিচ্ছু মনে নেই। যখন আমি চোখ খুললাম তখন ভোর হয়ে এসেছে। চোখ খুলতেই দেখলাম অরুণদা বিহবলের মতো ঘুম ভেঙে বিছানায় উঠে বসেছেন। চারিদিকে দিশেহারার মতো তাকালেন কয়েকবার, তারপর নিজের বুকটায় হাত বোলালেন। তাকে কেমন শুষ্ক মৃত প্রায় লাগছে। দুজনেই কি একই সঙ্গে চোখ খুলে তাকিয়েছি? তিনি কি আমারই মতো অজ্ঞান হয়ে গিয়েছিলেন? মেঝের দিকে চোখ পড়তেই অরুণদা আমায় দেখতে পেয়ে বলে উঠলেন, জল, একটু জল। নিখিলেশ, একটু জল দাও না। আমার ঘরে কি করছো তুমি? আমার আমার কি হয়েছিল? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শরীর আগের চাইতে অনেক অনেক দুর্বল। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে খানিকটা জল গড়িয়ে দিলাম অরুণদাকে। বাইরে পাখির কলকাকলি শোনা যাচ্ছে। একটু পরেই সূর্য উঠবে। অরুণদা ঢকঢক করে জল খেলেন। তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকতে আমার আগের দিনের রাতের সব দৃশ্য মনে পড়ে যেতে লাগলো। সকাল হয়েছে ঠিকই, কিন্তু আগের রাতের আতঙ্কটা আমার আমার বুকের উপর পাথরের মতো চেপে রয়েছে। আমি আগের রাতের ঘটনা নিয়ে অরুণদার সাথে আর একটাও কথা বলিনি। সেদিন ছিল সেই জায়গায় আমাদের শেষ দিন, কিন্তু তবুও সেদিন আমি সাইটে যাইনি। অরুণদার ঘর থেকে ফিরে চোখে মুখে জল দিয়ে ধাতস্থ হতে যেটুকু সময়, যত দ্রুত সম্ভব ব্যাগপত্র গুছিয়ে নিলাম। একবার তার ঘরে উঁকিও দিয়ে দেখিনি উনি কি করছেন না করছেন। কোনো রকমে তৈরি হয়ে বেরিয়ে আসার সময় তার ঘরের দরজাতেই মুখ বাড়িয়ে কেবল বলেছিলাম, অরুণদা, ভগবানের দোহাই, আপনি আমাকে আর যোগাযোগ করবেন না। আর পারলে আপনি এই বাড়ি ছেড়ে পালান যত তাড়াতাড়ি পারেন। হ্যাঁ, রাখহরি বলে কেউ নেই এখানে। অরুণদা তখনও হতবম্ব হয়েই বিছানায় বসেছিলেন। তিনি আমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারেননি। সে দায় আমার নয়। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি সেখানে। কথাগুলো বলেই গটগট করে হেঁটে বেরিয়ে গিয়েছিলাম বাড়ির বাইরে। পেছন থেকে অরুণদা ডাকতে ডাকতে সদর দরজা অবধিও এসে পড়েছিলেন, কিন্তু আমি একবারও ঘুরে তাকাই। চলে যাচ্ছ, যেও না নিখিলেশ, নিখিলেশ। আমার জীবনের এই অন্ধকার অধ্যায় সর্বপ্রকারে মুছে ফেলতে যা যা করতে হয় আমি তাই করব।
আমি দ্রুত পায়ে গ্রামের রাস্তা ছেড়ে বড় রাস্তায় উঠে এলাম। জলপাইগুড়িগামী একটা বাস পেয়েও গেলাম ভাগ্যক্রমে। জলপাইগুড়ি থেকে দুপুরে ট্রেনেই কলকাতা ফিরে এসেছিলাম। অরুণবাবুর সাথে আর একটা রাতও কাটানোর সাহস আমার ছিল না। আমি যে আগের দিন রাতে কিছু ভুল দেখিনি, ওসব যে নিছক একটা দুঃস্বপ্ন ছিল না, তা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কলকাতা ফিরে ওই অফিসে চাকরি ছেড়ে দিয়েছিলাম 1 সপ্তাহের মধ্যেই। অরুণদার সাথে আর কোনোদিন কোনোভাবে যাতে কোনো যোগাযোগ না হয় তার সব ব্যবস্থা করে ফেলি। তিনি বাড়ি ফিরেছেন কিনা সে খবরও নিইনি কখনো। তবে তিনি ফিরে এসেছিলেন কলকাতায়, এবং এই ঘটনার ঠিক 5 দিনের মাথায় একটা অচেনা নাম্বার থেকে আমাকে ফোন করে জানানো হলো অরুণদা মারা গিয়েছেন। না, আমি শেষ দেখাও দেখতে চাইনি তাকে, দেখতে পারতাম না। আমি জানি কেউ না জানুক, আমি জানি তিনি কিভাবে মারা গিয়েছেন। আর আমি এটাও জানি বামনচক থেকে অরুণদা যে অভিশাপ বহন করে নিয়ে এসেছেন তা কেবল ওর একার নয়, আমারও। আমি জানি আমিও খুব বেশি দিন বাঁচব না, কারণ ইতিমধ্যেই অরুণদার সাথে যে ঘটনাগুলো হচ্ছিল আমার সাথেও ঠিক তাই ঘটা শুরু হয়ে গিয়েছে। বামনচক থেকে ফেরার 1টা সপ্তাহ কেটে যাওয়ার পরও সেদিন রাতের সেই রক্ত জল করে দেওয়া দৃশ্য, সেই মাত্র কয়েক মুহূর্তের স্মৃতি আমাকে প্রতিদিন তাড়া করে বেড়ায়। এবং আমি জানি আমি জানি আজীবন তাড়া করে বেড়াবে। রাতে এখনো একা অন্ধকারে ঘুমোতে পারি না। মনে হয় যেন সেই নরক থেকে উঠে আসা কালো সরু মূর্তিটা আমার বুকের ওপর উঠে বসেছে। রাতের বেলা আজকাল আমারও মাঝরাতে ঘুম ভেঙে যায়। প্রতি রাতে ঘুম থেকে উঠে দেখি বোবা বসে রয়েছে আমার বুকের উপর। হ্যাঁ, বোবা। আমি জানি সে ধীরে ধীরে শুষে নিচ্ছে আমার জীবন শক্তি। তবু আমার কিচ্ছু করার নেই। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সহজ নয়, কারণ আমাকেও বোবায় ধরেছে, এবং সে আমাকে শেষ না করা অবধি আমার নিস্তার নেই। তাই সব লিখে রেখে গেলাম একটা খাতার পাতায়। আমার দেহটা তো কেউ খুঁজে পাবে কোনো না কোনো দিন, সে জানবে কেবল, আর কেউ জানবে না, কারণ এইসব কেউ বিশ্বাস করবে না, কেউ না। অন্ধকার ঘরে এখনো কি সেই ফুলের গন্ধটা লেগে আছে? কে জানে, হয়তো আপনার খুব কাছেই দাঁড়িয়ে আছে কেউ, যার শরীরটা কুচকুচে কালো আর হাতগুলো অস্বাভাবিক লম্বা। সে কি আপনার উত্তরের অপেক্ষায় আছে, নাকি আপনার প্রাণ শক্তির? আকাশ গুহের মুখ গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আজকের গল্পে কণ্ঠ দিয়েছেন মনোহর মণ্ডল, শুভম এবং আমি তন্ময়। এমনই সব রোমহর্ষক অডিও ড্রামা শুনতে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন বেঙ্গলি স্টোরি স্টেশনের। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। শুভরাত্রি।